নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। এখানে আমরা মূলত পুরনো লেখক লেখিকাদের পরিচিত অপরিচিত অতুলনীয় লেখনীগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজ থাকছে লেখক শ্রী গোকুলচন্দ্র নাগের গল্প সোনার ফুল। আমাদের এই প্রচেষ্টা এবং আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। শুনতে থাকুন আজকের গল্প। লীলাপুরের বিখ্যাত বসু বংশে গোবিন্দর জন্ম হয়। তাহার পিতা হরনাথ পুরাতন বংশমর্যাদা রক্ষা করিতে যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কালের চিরন্তন নিয়মকে কেহ এড়াইতে পারে না, তিনিও পারেন নাই। দিনে দিনে গৃহপ্রাঙ্গণে এবং প্রাচীরের ওপর অ্যাশ, শ্যাওড়া, ঘেঁটু, বট, অশ্বত্থের সংখ্যা অত্যন্ত বাড়িয়া উঠিল এবং ক্রমে দেখা গেল তাহারা অট্টালিকার ইট পাথর সরাইয়া আপনাদের শিকড় ও ঝুড়ি নামাইয়া বসুকুলের সৌভাগ্যের দিনগুলিকে উপহাস করিতে আরম্ভ করিয়াছে। সংস্কারের অভাবে বড় বড় ঘরগুলি বাস করিবার পক্ষে অনুপযুক্ত হইয়া গিয়াছে। দেওয়ালের গায়ে বড় বড় ফাটল, তাহার ভিতর দিয়া আকাশ দেখা যায়। কোনো ঘরে জানালা নাই, যে ঘরে আছে তাহাও ব্যবহারের অভাবে এমন হইয়া গিয়াছে যে তাহা দিয়া কোনোই উপকার হয় না। যেটি খোলা ছিল তাহা খোলাই আছে, তাহাকে বন্ধ করা যায় না। যেটি বন্ধ ছিল তাহা খুলিতে গেলে খিলান শুদ্ধ কাঁপিয়া ওঠে। একদিন যে ঘরগুলি মানুষের কান্না, হাসি, প্রেমালাপে মুখরিত হইয়া থাকিত, এখন সেখানে বাদুড় চামচিকার চিৎকারে ভরিয়া উঠিয়াছে। ইহারই মধ্যে দু একখানি ঘর পরিষ্কার করিয়া পুরাতন আসবাব যাহা কিছু বাকি ছিল তাহা ব্যবহারের উপযুক্ত করিয়া লইয়া হরনাথ থাকিতেন। তাহার আত্মীয় স্বজনের অভাব একদিন ছিল না, কিন্তু লক্ষ্মী ছাড়াকে লক্ষ্মী এবং তাহার বাহন একসঙ্গেই ছাড়িয়া যান। অবস্থা বিপর্যয়ের সঙ্গে সঙ্গে যখন সকলেই সরিয়া গেল, তখন তিনি ইহার ভিতর বিশেষ আশ্চর্য হইবার কিছুই দেখিতে পাইলেন না, বরং তাহাকে দুঃখ করিয়া বলিতে শোনা যাইত, আহা, আমার সঙ্গে থাকলে বেচারাদের বড় কষ্ট হতো, ওদের আমি কিছুই করতে পারতাম না। যাহারা তাহাকে একান্ত ছাড়িল না, যম তাহাদিগকে ছাড়াইয়া লইল। অবশেষে আপনার বলিতে তাহার রহিল গোবিন্দ এবং সুখ দুঃখের স্মৃতিভরা জীর্ণ ওই অট্টালিকাটি। এই দুটি পাষাণের মতো তাহার বুকের উপর চাপিয়া রহিল। এই বেদনার ভার লাঘব করিবার আশায় তিনি হরিনামের মালাটি হাতে লইয়া ঠাকুর ঘরে আসিয়া বসিলেন। ক্রমে সেইখানেই তাহার দিন এবং রাত্রির অধিকাংশ ভাগ কাটিতে লাগিল। হরনাথ বিষয় চিন্তা ছাড়িলেন, কিন্তু বিষয় চিন্তা তাহাকে ছাড়িল না। তাহার বাল্যবন্ধু প্রিয় ঘোষাল আসিয়া একদিন বলিলেন, ভায়া, নিজের পরকালটাকে নিয়ে এতই ব্যস্ত যে অন্যের ইহকালটার দিকে একবার তাকাবার ফুরসত পাও না। আমি বলছি কি, গোবিন্দ এখন আর নেহাত ছেলে মানুষটি নেই। ইহকালটা তার কাছে তোমার পরকালের চেয়ে একটু বেশি স্পষ্ট হয়ে উঠেছে। তার একটা গতি তো তোমায় করতে হবে। এই কথা শুনিয়া যদিও হরনাথ বলিলেন, খেপেছ, কিন্তু তাহার চোখ দুটির সামনে আশার যে উজ্জ্বল আলো জ্বলিয়া উঠিল তাহাকে বড় সহজে নিভাইয়া দিতে পারিলেন না। ঘোষাল মহাশয় বলিলেন, গোবিন্দর চেয়েও কত দুঁদে ছেলে বিয়ে করে মানুষ হয়ে গেছে,
এখন তারা স্ত্রী পরিবার নিয়ে দিব্যি আছে। হরনাথ কল্পনায় ভাঙা বাড়িটি আবার নূতন করিয়া গড়িয়া তুলিলেন। তাহার কানে ছোট ছেলে মেয়েদের আনন্দের কোলাহল আসিয়া পৌঁছিতে লাগিল। ঘোষাল মহাশয় বলিলেন, আমাদের মেয়াদ আর কদিনেরই বা, আজ মূলে কাল 2 দিন হবে। ঘোষাল মহাশয়ের উপদেশ বৃথা হইল না। সেই দিন সন্ধ্যাবেলা হরনাথ যখন ছেলের কাছে বিবাহের প্রস্তাব করিলেন, তখন সে এমন লক্ষ্মী ছেলেটির মতো তাহার আদেশ মাথায় পাতিয়া লইতে প্রতিশ্রুত হইল যে হরনাথও আশ্চর্য হইয়া গেলেন। এমন বাধ্য হইয়া তাহার কোনো কথা শুনিতে গোবিন্দকে তিনি কখনো দেখেন নাই। 12 বছর বয়স হইতে আরম্ভ করিয়া 21 বছর বয়স পর্যন্ত অক্লান্ত পরিশ্রমে গোবিন্দ 2টি কাজে বিশেষ দক্ষ হইয়া উঠিয়াছিল। প্রথমটি গঞ্জিকা সেবন, তাহাতে অবশ্য কাহারও কোনো ক্ষতিবৃদ্ধি ছিল না, কিন্তু তাহার দ্বিতীয় কাজটির জ্বালায় লীলাপুর গ্রামবাসী অস্থির হইয়া উঠিয়াছিল। হরনাথ ছেলেকে ভালো করিয়াই জানিতেন, কিন্তু তাহার চোখ সর্বদাই বন্ধ থাকিত। গোবিন্দ তাহা বুঝিতে না পারিয়া ইয়ার মহলে গর্ব করিয়া বলিত, আমি চালগুলো সব এমনই মাথা খেলিয়ে চালি যে ব্রহ্মার বেটা বিষ্টুও বুঝতে পারে না। লীলাপুর গ্রামের সেই ছিল সমস্ত জঘন্য কাজের ওস্তাদ। হঠাৎ সেদিন কিন্তু একটা ভারী গোল বাঁধিয়া গেল। তাহার এবারকার কাজটি ব্রহ্মার বেটা বিষ্টু বুঝিতে পারিয়াছিল কিনা জানি না, কিন্তু নিধু মোড়ল পারিয়াছিল। সে গ্রাম শুদ্ধ লোকের সামনে গোবিন্দকে লইয়া এমন একটি কাণ্ড করিল, যাহাতে ওস্তাদ গোবিন্দর সুনাম সাকরেদ মহলে অনেকখানি নষ্ট হইয়া গেল। এমনকি কিছুদিনের মতো সে দিনের বেলায় পথে বাহির হইবার আশাও ছাড়িয়া দিল। এই ভয়ানক দুর্দিনে তাহার কাছে হরনাথ বিবাহের প্রস্তাব করিয়াছিলেন। বুদ্ধিমান গোবিন্দ ভাবিল, মন্দ কি, গোঁফের ওপর পাকা আঞ্জির যদি আপনি এসে পড়ে, তাহলে সেটাকে আর একটু এগিয়েই বা না নি কেন? বাংলাদেশে ছেলের বিবাহ কোনোদিনই আটকাইয়া থাকে না। গোবিন্দরও হইয়া গেল। হরনাথ মনকে সান্ত্বনা দিলেন, আমার কাজ আমি করিলাম, এখন নিশ্চিন্ত মনে মরিতে পারব। গোবিন্দর শ্বশুর মন্মথনাথ ভাবিলেন, অত বড় কুলীনের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলাম, অথচ একটি পয়সাও তো খরচ হল না। গোবিন্দর শাশুড়ি মেয়ের চোখের জল মুছাইয়া দিয়া বলিলেন, অদৃষ্টকে কে খণ্ডাতে পারে বলো? কপালে যা লিখেছে বিধি, তা তো হবেই। আত্মীয়েরা বলিলেন, গোবিন্দর একটু আধটু দোষ আছে বটে, তাও সেরে যাবে, আর বয়সকালে অমন সকলেরই থাকে। সর্বাঙ্গ লাল চেলিতে ঢাকিয়া গৃহলক্ষ্মী আবার বসুকুল প্রদীপের ম্লান শিখাটি উজ্জ্বল করিয়া দিবার জন্য হাত বাড়াইলেন। হরনাথ পুত্রবধূর সুন্দর সুগঠিত হাতে রাঙা রুলিটির দিকে তাকাইয়া সবার অলক্ষ্যে চোখের জল মুছিলেন। প্রতিবেশিনীগণ আসিয়া নববধূকে বরণ করিয়া ঘরে তুলিল। হরনাথ একদিন বলিলেন, দেখো মা, অনেকগুলো কাজ তোমায় হাতে তুলে নিতে হবে। এই বাড়িটার যা কিছুই দেখছ সবই ভাঙা, কোথাও কিছু আস্ত দেখতে পাবে না। মানুষগুলো পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে গেছে। এই দেখো না আমাকে, এ সমস্তই তোমায় গুছিয়ে নিতে হবে মা। বৃদ্ধ হরনাথের বেদনাকাতর মুখের দিকে তাকাইয়া বধূর চোখ দুটি জলে ভরিয়া আসিল। হরনাথ বলিলেন, আমার সমস্ত আশা চলে গেছে মা,
বছরের পর বছর এই ভাঙনের সঙ্গে লড়াই করে এবার শ্রান্ত হয়ে পড়েছি, আর উঠবার শক্তি নেই। তোমার পুণ্যে যদি আমার আবার সব ফিরে আসে, কিন্তু আর কোনো আশা করব না, চাইব না কিছু। অনেক চেয়েছি, অনেক পেয়েছি, তারপর একে একে সব হারিয়েছি মা। হারিয়েছি তাতে দুঃখ নেই, কিন্তু তোমায় একদিনের জন্য শান্তি দিতে পারবো না, এইটে জেনে বুকের ভেতরটা যেন আরো ভেঙে পড়ছে। হরনাথের পায়ে প্রণাম করিয়া বধূ বলিল, বাবা, ওসব আর কেন বলে কষ্ট পাচ্ছেন? আমার কোনোই অসুবিধে হবে না, হলেই বা ভাঙা, এ তো আমারই বাড়ি। নাইবা রইল বেশি লোকজন, আপনি তো আছেন। হরনাথ উচ্ছ্বসিত কণ্ঠে বলিলেন, ওরে মা রে মা, তুই যেন আমার ঘরের লক্ষ্মী। অনন্তকাল যেন তুই এই ভিটের মাটিকে বুকে করে নিয়ে পড়ে আছিস। থাক অমনি, দেখ যদি বাঁচাতে পারিস। নূতন বধূর রূপের কথা অতি অল্প সময়ের মধ্যেই গ্রামে ছড়াইয়া পড়িল। প্রতিদিন মধ্যাহ্নে বধূকে লইয়া গ্রামের মেয়েরা কিছুক্ষণ আমোদ আহ্লাদ করিয়া যাইত। তাহাদের যাতায়াতে অট্টালিকার নির্জীবতা যেন কাটিয়া যাইতে লাগিল। বহুকাল পরে গৃহে লোক সমাগম দেখিয়া বৃদ্ধ হরনাথ শান্তির নিঃশ্বাস ফেলিলেন। তাহার মনে হইল যেন সমস্তই আবার জীবন্ত হইয়া উঠিয়াছে। এতকাল তিনি যেন কোনো এক দুঃখের স্বপ্ন দেখিতেছিলেন, এখন তাহা কাটিয়া গিয়াছে। ছোট ছোট ছেলেমেয়েরা বধূকে লইয়া যে কি করিবে তাহা যেন ভাবিয়া পাইত না। তাহার সঙ্গে সম্বন্ধ পাতাইবার জন্য অস্থির হইত। কোনো ছেলে কিংবা মেয়েকে বধূ যদি বেশি আদর করিত, অন্যরা তাহাতে অভিমান করিত, জন্মের আড়ি দিয়া চলিয়া যাইবার ভয় দেখাইত। সকলকে বুকে চাপিয়া আদর করিয়া কাহারো দিদি, কাহারো মাসি, কাহারো খুড়ি হইয়া তবে সে নিস্তার পাইত। এত অল্প সময়ের মধ্যে কি করিয়া সে যে সকলের মন জয় করিয়া লইল, তাহা অত্যন্ত বিস্ময়ের কথা। সকলেই শত মুখে বধূর প্রশংসা করিত। তুলনা করিতে হইলে বলিত, অমন বউ আর হয় না, দেখলে চোখ জুড়োয়। আর মুখের কথা, আহা কি মিষ্টি! বুড়োর যে কপাল, শৈলে হয় এমন। ঘোষাল মহাশয়ের পুত্রবধূ আসিয়া নূতন বধূর মুখটি একটু তুলিয়া ধরিয়া বলিল, তোমার নাম কি ভাই? তোমায় দেখতে এত ভালো লাগে যে আর কিছু জিজ্ঞেস করবার কথা মনেই থাকে না। নূতন বধূ হাসিয়া বলিল, আমার নাম অপর্ণা। তোমার নাম কি ভাই? আমার নাম লক্ষ্মী। উনি আদর করে বলেন পাখি। অপর্ণার মুখে ম্লান হাসির রেখা দেখা দিল। সে বলিল, আমি যদি তোমার উনি হতাম, তাহলে বোধহয় ওই বলেই তোমায় ডাকতাম। লক্ষ্মী হাসিয়া বলিল, কিন্তু তুমি উনি হলে তো আমার মন উঠত না। উনি উনি বলেই তো আমি এত। অপর্ণা বলিল, ও কি, থামলে যে, শেষ করো। লক্ষ্মী কহিল, আগে তোমার কথা কিছু শুনি। কিন্তু আমার তো এখনো ভাই ভাব হয়নি, হলে বলবো। লক্ষ্মী কহিল, তবে আমি আনাড়ির কাছে কেন বলতে গেলাম? তুমি তো বুঝতে পারবে না সেসব কথা। অপর্ণার মুখের উপর দিয়া যে একখানি কালো ছায়া চলিয়া গেল, তাহা সে লক্ষ্য করিল না। লক্ষ্মী এবার তাহার চোখের দিকে তাকাইয়া অবাক হইয়া গেল। বলিল, ও কি, কি হলো ভাই তোর? হাসিয়া অপর্ণা বলিল, কই
কিচ্ছু না তো। তুমি একটু বসো ভাই, আমি একবার দেখে আসি বাবার ঘুম ভাঙল কিনা। আমিও আজ আসি, বেলা হয়ে গেছে, আবার আসব। হ্যাঁ ভাই, এসো। ওই ছোট কথাটি এমন দীনভাবে অপর্ণা বলিল যে লক্ষ্মীর মন তাহার প্রতি করুণায় ভরিয়া গেল। সে বলিল, একা একা বড় কষ্ট হয় না ভাই, আর যে প্রকাণ্ড বাড়ি। আচ্ছা, তবে আসি ভাই। লক্ষ্মী চলিয়া গেল। অপর্ণা তাহার দিকে পলকহীন চোখে তাকাইয়া রহিল। লক্ষ্মী যেন তাহার জীবনের একটি সুখের স্বপ্ন। সে তাহার দৃষ্টির আড়ালে যাইতেই অপর্ণার চোখের সামনে বাড়িটা তাহার বিরাট শূন্যতা এবং অনন্ত দৈন্য লইয়া ফুটিয়া উঠিল। কোথাও এমন কিছু নাই যাহা দেখিলে মন শান্তি পায়। আপনার ঘরখানির দিকে একবার তাকাইয়া চোখ ফিরাইয়া লইয়া অপর্ণা হরনাথের দিকে চলিয়া গেল। গ্রামের লোকের সমবেত চেষ্টায় এবং সাহায্যে একটি বৃহৎ আটচালা বাঁধা হইয়াছিল। সেখানে প্রতি বৎসর পূজা ইত্যাদি উপলক্ষে নাচ গান হইত এবং অন্য সময়ে গ্রামের বৃদ্ধেরা মিলিত হইয়া সকাল দুপুর সন্ধ্যা তাম্রকূট সেবন করিয়া গ্রামের বিষয়ে আলোচনা করিয়া কিংবা একখানা খবরের কাগজ পাঠ করিয়া কাটাইত। যে ছোট ঘরখানিতে যাত্রা হইবার সময় সকলে সাজিত, সেই ঘরে কেবল নির্বাচিত কয়েকটি মানুষ দল বাঁধিয়া অতি গোপনে কিছু করিত। সকলের প্রবেশাধিকার সেখানে নাই, বা প্রবেশ করিতে হইলে যে সমস্ত নিয়মাবলী পালন করিতে হয় তাহা সকলে পারিয়া উঠিত না। কিন্তু সকলেই ওই ঘরের রুদ্ধ দ্বারের দিকে দীন নয়নে চাহিয়া থাকিত, যেন জগতের যাহা কিছু গোপনীয় কথা উহারই মধ্যে প্রকাশিত হয়। বৃদ্ধেরা ভাবিত, ছেলেগুলো নিশ্চয়ই স্বদেশী কোনো বিষয়ে লিপ্ত আছে, তাহারই আলোচনা এবং কাজ ওই ঘরের মধ্যে হয়। ছোটরা ভাবিত, নিশ্চয়ই ওই ঘরের ভিতর দিয়া এক সুড়ঙ্গ নির্মাণ করা হইয়াছে এবং তাহা একেবারে সোজা গিয়া কলিকাতার ফোর্ট উইলিয়ামের বারুদ কামরার পাশে থামিয়াছে এবং ওই ছিটে বেড়ার দেওয়ালের ভিতর দিয়া যে এক তীব্র গন্ধযুক্ত ধূম নির্গত হইত, তাহা হইতে সকলে স্থির করিয়াছে উহা এক প্রকারের গ্যাস। শত্রু মারিবার পক্ষে উহা একেবারে অব্যর্থ অস্ত্র। সেদিন মধ্যাহ্নেও ওই ছোট ঘরখানিতে সভা বসিয়াছে। ঘোর কৃষ্ণবর্ণ একটি কামানের সাহায্যে শত্রুঘাতী গ্যাসের পরীক্ষা লওয়া হইতেছে। কেদার বলিতেছিল, দেখ মোনা, তুই এখনো ছেলে মানুষ, যা রয়স হয় তা কর। একটানে কামান থেকে আগুন বার করতে হলে আরো কিছুদিন আমার সাকরেদি কর। তোদের টান মারা দেখলে হাসতে হাসতে আমার পেটে ব্যথা ধরে যায়। আমার এই সাপ্পিটার বয়স হলো কত জানিস? পাক্কা 1 বছর। 1,00,000 টাকা দিলেও এটা ছাড়ি না। রং হয়েছে দেখেছিস? সেদিন তামাক কেনবার পয়সা ছিল না, এই থেকে এক টুকরো ছিঁড়ে নিয়ে সে যে সে কি রংদার নেশা হলো। দে, তোদের দেখিয়ে দিই কি করে টানতে হয় কামান। মোনার হাত হইতে ছিলামটি লইয়া হাতের আঙুল জড়ো করিয়া সাপ্পি বা সেই মসিবর্ণ ন্যাকড়াটিকে ছিলামের মুখে চাপিয়া চোখ বন্ধ করিয়া কেদার এমন এক টান দিল যে দপ করিয়া তাহা হইতে আগুন বাহির হইয়া আসিল। মুখ হইতে প্রভূত ধূম নির্গত করিয়া বলিল, কি হে গোবিন্দ, এক পশলাতেই ভিজে গেলে বাবা, চলুক আরো একবার। মাখন বলিল, না রে, ওকে দিসনি, ও আজকাল সভ্য হয়েছে। দেখছিস না ওর গায়ের সিল্কের পাঞ্জাবি, পায়ে লপেটা, কিন্তু ঢের ঢের বেহায়া দেখেছি।
ওই গোবিন্দর জুড়ি মেলা ভার। 1 মাস মোটে বিয়ে হয়েছে, আর এরই মধ্যে একেবারে। গোবিন্দ কহিল, না ভাই, তা নয়। কি জানিস, সেদিন ও আমার মুখের গন্ধ পেয়েছে, তাই ভেবেছি আর খাবো না। সকলে সাধু সাধু করিয়া উঠিল। হারু কহিল, তাকে দেখতে কেমন রে গোবিন্দ? সেই যে ঘরে এনে তালা চাবি দিয়ে বন্ধ করে রাখলি, একবার দেখতেও পেলাম না কেমন। গোবিন্দ বলিল, বললে বিশ্বাস করবি না, তার হাতের আঙুলগুলো লক্ষ্মী ঠাকুরুনের কান মলে দিতে পারে। অবিশ্বাসের হাসি হাসিয়া কেদার বলিল, যা যা, তুই কেবল বিয়ে করেছিস, আর তো কারোর বউ নেই। চোখ দিয়া আগুন বাহির করিয়া গোবিন্দ বলিল, তোদের বউ আমার বউ, অনেক তফাৎ। দে কামানটা এগিয়ে, মাথা তেতে উঠেছে, একটা সুখটা না দিলে আর চলছে না। কেদার বলিল, এসো বাবা এসো। গোবিন্দ রে, তোর কথাবার্তা শুনে কি ভয়ে যে পেয়েছিলুম, তার কি বলবো। ভাবলাম বুঝি তোকে হারাতে হবে। গোবিন্দ বলিল, ধোত পাগল, তা কি সম্ভব? ধোঁয়ার বাঁধন কি যে সে বাঁধন রে। গোবিন্দর স্বভাবটি ছিল সেই পুরাণের গল্পের রাক্ষসের মতো, যাহার আকাঙ্ক্ষার আর শেষ নাই। একটি তরুণ নিষ্কলঙ্ক জীবন তাহার কাছে বলি দিয়া সকলে মনে করিয়াছিল, এ বলির স্বাদ পাইলে অন্য কিছুর প্রতি তাহার আর রুচি থাকিবে না। কিন্তু কিছুদিন যাইতে দেখা গেল, সে মেয়েদের স্নানের ঘাটের পাশ দিয়া অত্যন্ত ব্যস্তভাবে যেন কোনো কাজে যাতায়াত আরম্ভ করিয়াছে। ঘোষাল মহাশয় আসিয়া হরনাথকে বলিলেন, ভায়া শুনেছ? হরনাথ চোখ বন্ধ করিয়া শুধু একবার বলিলেন, শ্রী মধুসূদন। ঘোষাল মহাশয় চলিয়া যাইলে হরনাথ ঠাকুর ঘরের মাটিতে পড়িয়া কাঁদিয়া বলিলেন, ঠাকুর, তুমি যখন কিছু ভাঙো তখন তার মধ্যে আর কোনো করুণার চিহ্ন রাখো না, একেবারে তাকে শেষ করে দাও। তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করে যে অশান্তির আগুন মনে জ্বেলেছি, তার শান্তি মরণেও হবে না। অপর্ণা এতক্ষণ ঘরের বাহিরে দাঁড়াইয়াছিল। হরনাথকে মাটিতে মাথা ঠুকিতে দেখিয়া ছুটিয়া ভিতরে আসিয়া তাহার মাথাটি কোলে তুলিয়া লইল। চোখের জলে অন্ধ হইয়া বৃদ্ধ বলিলেন, মাগো, তোকে জেনে শুনে কি লজ্জায় ফেললাম, এ কি করে সইবে তোর? হরনাথের চোখের জল মুছাইয়া অপর্ণা বলিল, মানুষের সব সয় বাবা, আমারও সইবে। ওই জানোয়ারটাকে যখন তোর ঘরের দিকে যেতে দেখি, কি যে হয় মনের মধ্যে। কিন্তু এ পাপ আর নয়। তুই চলে যা মা এখান থেকে, আমি তোর বাপকে লিখে পাঠাই। অপর্ণা অভিমান করিয়া বলিল, তুমি আমায় তাড়িয়ে দিতে চাও বাবা, কিন্তু আমি তো যাব না। গেলেও সেখানে তো আমার আর জায়গা হবে না। আমার আরো 5টা ভাই বোন আছে, ওইটুকু বাড়ির মধ্যে ওদের সকলেরই কুলোয় না। তা হোক, না হয় একটু কষ্ট হবে, কিন্তু এই অপমান, এই লজ্জার হাত থেকে তো বাঁচবি। অপর্ণা কহিল, প্রথম দিনটা যখন সয়েছে বাবা, তখন অন্যগুলোও সইবে। আমি যাব না। এখন চলো, তোমার খাবার হয়ে রয়েছে অনেকক্ষণ থেকে, বেলাও ঢের হলো, আর দেরি করা হবে না। অপর্ণা তাহাকে তুলিয়া তাহার হাত ধরিয়া লইয়া চলিল। যাইতে যাইতে হরনাথ বলিলেন, ঠাকুর, এবার শেষ করে দাও। আমার এই দেহটায় এমন একটু জায়গা নেই যেখানে তোমার মার এসে পৌঁছায়নি। ডেকে নাও তোমার কাছে। অপর্ণা শিহরিয়া উঠিল, বলিল,
আমি? তাহলে আমার কি হবে বাবা? কিন্তু তাহারে প্রশ্নের কোনো মীমাংসা হইল না। হরনাথ শয্যা লইলেন, আর উঠিলেন না। একদিন শেষ রাত্রে বসুকুল প্রদীপের শিখা হরনাথ জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকাইয়া বিদায় লইলেন। কুলপ্রদীপে তৈলের অভাব যথেষ্টই ছিল, তাহার পূর্ণ তেজে উঠিল না। বাকি রহিল শুধু একটি আধপোড়া পলিতা। তাহা হইতে একটা বিশ্রী গন্ধ উঠিয়া লীলাপুর ভরিয়া গেল। অপর্ণা এখন আর নূতন বধূ নয়, তাহার উপর সকলের মোহ অনেকটা কাটিয়া গিয়াছে। বাড়িতে আর ভিড় করিয়া সকলে আসিয়া বসে না। ছোট ছেলেমেয়েরাও অন্য নূতন বধূর মাধুর্যে আকৃষ্ট হইয়া অপর্ণাকে লইয়া ব্যস্ত থাকিবার অবকাশ পায় না। কেবল লক্ষ্মী তাহাকে ছাড়ে নাই। সে তাহার প্রতিদিনের কাজের অবসরে যেমন করিয়াই হোক একবার আসিবেই। সেদিন দুপুরবেলা অপর্ণা চুপ করিয়া বসিয়াছিল। অন্য দিন হইলে সে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকিতই। আজ যেন তাহার আগ্রহও নাই, শক্তিও নাই। লক্ষ্মী আসিয়া তাহাকে দেখিয়া অবাক হইয়া গেল। অপর্ণার পাশে বসিয়া তাহার কপালে হাত দিতেই সে লক্ষ্মীকে জড়াইয়া কাঁদিয়া উঠিল। লক্ষ্মী অপর্ণার দুঃখ বুঝিত এবং সহস্র উপায়ে তাহাকে সান্ত্বনা দিতে চেষ্টা করিত। কিন্তু আজ তাহার কান্না দেখিয়া তাহারও কোনো উৎসাহ রহিল না। অনেকক্ষণ কাঁদিয়া অপর্ণা একটু শান্ত হইলে সাহস পাইয়া লক্ষ্মী বলিল, কই, আজ আমার বরের কথা শুনলি না? অপর্ণা বলিল, বলো। লক্ষ্মী অপর্ণার মুখখানি ভালো করিয়া দেখিয়া তাহার হাতখানি নিজের হাতে লইয়া বলিল, রাত তখন প্রায় 11:30 কি 12টা হবে। আমি সব কাজ সেরে ঘরে গেলাম। উনি তখন মজা করে বেশ এক ঘুম দিয়ে নিয়েছেন। আমি বিছানায় এলেই কি বলেন জানিস? ভাবলেই মনটা কেমন হয়ে যায়। বললেন, পাখি আমার সমস্ত দিন খেটে খুঁটে আধমরা হয়ে গেছে, এবার আমি একটু সেবা করব। বলেই আমার মাথাটা ধরে বালিশের ওপর রেখে নিজে উঠে গিয়ে আমার পা দুখানা নিয়ে টিপতে লাগলেন। কি কান্নাটাই কাল রাতে কেঁদেছি জানিস? অপর্ণা বলিল, আচ্ছা, আজ তোকে আমিও কিছু বলবো। তখন প্রায় রাত 12টাই হবে। সে বাড়িতে এলো। আমি তখন রান্নাঘরের সামনের বারান্দায় শুয়ে ঘুমিয়ে পড়েছি। তার পায়ের শব্দ পেয়ে জেগে উঠে দেখি তার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম স্বপ্ন হবে বা। এমন সময় ওই মেয়েটি ওর নাম ধরে ডেকে বলল, বেজায় খিদে পেয়েছে। লক্ষ্মী 2 হাত দিয়া অপর্ণার মুখ চাপিয়া বলিল, থাক, আর বলতে হবে না। অপর্ণা বলিল, আরে আগে সবটা শোনো, তারপর তো থামব। এবার আমি সমস্ত ব্যাপারটা বুঝতে পারলাম। ঘরে এসে উনান ধরালাম, রান্না হলে তাদের খেতে দিলাম। মেয়েটি আমায় বলল, তুমিও বসো না ভাই। আমি বললাম, না, আমার খাওয়া হয়ে গেছে। খাওয়া হলে তারা উঠে আমার ঘরের দিকে এগিয়ে চলল। কিন্তু এবার আর পারলাম না। ছুটে এসে হাত দিয়ে দরজা আটকে বললাম, শুধু এই অনুরোধটা রাখো আমার, এ ঘরে নয়। মেয়েটি বলল, বাবা
যে বাড়ি, এখানে কি করে রাত কাটাবো? এই ঘরটাই তো যা একটু পরিষ্কার। তারপর দেখলাম সে আমাকে সরিয়ে তাকে নিয়ে ঘরে এসে দাঁড়ালো। লক্ষ্মী নিষ্পন্দ হইয়া বসিয়াছিল। তাহাকে ঠেলা দিয়া অপর্ণা বলিল, শুনলি? হ্যাঁ। আর তুই? আমি বেঁচে আছি এখনো, থাকবো, তাতে কোনো সন্দেহ নেই। লক্ষ্মী বাড়ি আসিয়া তাহার শ্বশুরকে বলিল, বাবা, তুমি একটা গতি করে দাও। ঘোষাল মহাশয় বলিলেন, অসম্ভব মা, আমরা কিছুই করতে পারি নে। কিছু করতে গেলে ওই জানোয়ারটাই বরং উল্টে আমাদের বিপদে ফেলতে পারে। স্বামীর কাছে কাঁদিয়াও লক্ষ্মী কোনো ফল পাইল না। তিনি বলিলেন, পরের বউয়ের জন্য মাথা ব্যথা দেখালে সমাজ তা সহ্য করে না। তবু লক্ষ্মী বুঝিল না, কেন, ইহাতে কি অন্যায় আছে? এই লজ্জার হাত হইতে বাঁচাইলে সমাজের কাছে দোষী হইতে হইবে কেন? সে বলিল, আমার বন্ধু আমার পাশের বাড়িতে ওই অবস্থায় থাকবে, এটা জেনে আমি কি করে থাকি? তুমি নিশ্চয়ই এর একটা কিছু করতে পারো। গায়ের লোকদের ডেকে সব বলে দাও না কেন? লক্ষ্মীর স্বামী বলিলেন, তাতে কি হবে পাখি? কোনোই উপকার হবে না। তোমার বন্ধু যে ওর স্ত্রী, এটা তো কিছু দিয়েই রদ করতে পারবে না। লাভের মধ্যে হবে এই যে বেচারির শরীরের হাড় কখনো গুঁড়িয়ে যাবে। লক্ষ্মীর কান্নার কোনো ফলই হইল না। যেমন ভাবে দিন এবং রাত্রি কাটিতেছিল তেমনি কাটিতে লাগিল। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। সমস্ত দিন ধরিয়া বৃষ্টি হইয়াও এখনো থামে নাই। থামিবার কোনো লক্ষণও দেখা যাইতেছে না। রাস্তার ধারে জানালার সামনে একটি আরাম চেয়ারের উপর একজন যুবা শুইয়াছিল। পাশে একটি টিপয়ের ওপর কতগুলি বই ছড়ানো রহিয়াছে। পিছনে একটা বড় টেবিল, লিখিবার এবং পড়িবার সরঞ্জামে ভরিয়া উঠিয়াছে। কোথাও একটু ফাঁক নাই। দেওয়ালের গায়ে বড় বড় আলমারি, সমস্তগুলি আইন সংক্রান্ত বইয়ে পূর্ণ, এবং প্রত্যেকটি বইয়ের নিচে সোনার অক্ষরে লেখা আছে মোহন কুমার মুখোপাধ্যায়। একখানি কাব্যগ্রন্থ তাহার কোলের উপর রহিয়াছে। একটি কবিতার কিছু পড়িয়া মেঘাচ্ছন্ন আকাশের উপর চোখ তুলিয়া সে ভাবিতেছিল। এমন বাদলার দিনে কবি ছাড়া ডাক্তার উকিল সকলেরই বুকখানি ভাবের মেঘে ভারাক্রান্ত হইয়া পড়ে। মোহন পড়িতেছিল, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী। আকাশে জল ঝরে অনির্বার, জগতে কেহ যেন নাহি আর। তাহার চোখে যেন কোনো জাদুকরের সোনার কাঠির স্পর্শ লাগিল। সমস্ত জগৎ আর যত কিছু দুঃখ দৈন্য অশান্তির কথা তাহার মন হইতে মিলাইয়া গেল। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয়ে দিয়ে হৃদি অনুভব, আঁধারে মিশে গেছে আর সব। তাহার শরীরে সুখের শিহরণ জাগিয়া উঠিল। বলিতে বাজিবে না নিজ কানে, চমক লাগিবে না নিজ প্রাণে। সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে। এ ভরা বাদলের মাঝখানে সে কথা মিশে যাবে দুটি প্রাণে। ওই স্বপ্নের মধ্যে অভিমানে তাহার বুকখানি ভরিয়া উঠিল।
যেন কোনো অদৃশ্য এক বাধাকে লক্ষ্য করিয়া সজল দুটি চোখ মাঝে মাঝে বই হইতে উঠাইয়া একটু তীব্র সুরে পড়িতে লাগিল। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার। কবির মন্ত্রণায় এমন ঘন ঘোর বরিশার দিনে তাকে কিছু বলিবার ইচ্ছা মোহনের যে কতখানি হইয়াছিল তাহা তাহার এই ছোট একটি দীর্ঘশ্বাস হইতে বুঝিতে পারা যায়। কিন্তু তাহার গোপন কথাটি শুনিবার সেই বিশেষ মানুষটি কোথায়? ঘরে যে নাই তাহা বুঝিতে পারা যায়। তাহাকে বলিতে না পারার দুঃখ কেন যে এত বেশি করিয়া বুকে লাগিয়া থাকে তাহা কে জানে। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমন ঘন ঘোর বর্ষায়। ঘুরিয়া ফিরিয়া এই কথাটি মোহনকে যেন কোন এক স্বপ্ন সুন্দরীর অভিসারে লইয়া চলিয়াছিল। এমন সময় উপরকার ঘরে কে চিৎকার করিয়া উঠিল, কি দেবে না? ও তোমার বাবার টাকা কিনা? মোহনের স্বপ্ন ভাঙিয়া গেল। সে চেয়ার ছাড়িয়া উঠিয়া একটি ছাতা লইয়া পথে বাহির হইয়া চলিতে চলিতে বলিয়া উঠিল, জগৎটা শয়তানের শয়তানি খেলাঘর, আর কবি মিথ্যাবাদী। হরনাথকে সকলেই বিশেষ ভক্তির চোখে দেখিত বলিয়াই গোবিন্দ এতদিন কতকটা অব্যাহতি পাইয়া আসিতেছিল। এখন তাহার অবর্তমানে সকলেই বসুকুল প্রদীপের ওই আধপোড়া পলিতাটির অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। কারণ হরনাথের মৃত্যুর পর হইতে তাহার উচ্ছৃঙ্খলতা এত অতিরিক্ত মাত্রায় বাড়িয়া উঠিয়াছিল যে তাহার অনুচরগণও তাহার প্রতি বিরূপ হইয়া উঠিল। গোবিন্দ বিপদ বুঝিয়া মহাজনের কাছে বাড়িটি বন্ধক রাখিয়া স্ত্রীকে লইয়া কলিকাতায় চলিয়া আসিল এবং কিছুদিন শ্বশুর গৃহে থাকিয়া নিকটেই একটি বাড়ির দোতলার ঘরগুলি ভাড়া লইয়া বাস করিতেছিল। নিচে মোহন থাকিত এবং এটি তাহারই বাড়ি। যেদিন গোবিন্দ এবং তাহার স্ত্রী এ বাড়িতে আসে তাহার পরদিন সকালে গৃহের অবস্থা দেখিয়া মোহন অবাক হইয়া গেল। সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এমন কিছু নাই যাহা দেখিলে মন সংকুচিত হইয়া ওঠে। সে বহুদিন হইতে এখানে একা বাস করিতেছে। তাহার গৃহের কাজ একজন উড়ে ব্রাহ্মণ এবং একটি বাঙালি ঝি দুজনে মিলিয়া করে। কিন্তু বাড়িতে স্ত্রীলোক না থাকিলে যে প্রকার অবস্থা হয় তাহাই ছিল। তাহার ঘরের ভিতরকার ছড়ানো চুনবালি, কাগজ, দেশলাই কাঠি প্রভৃতি যেমন অবস্থায় প্রথমে পড়িয়াছিল আজও ঠিক তেমনই আছে। বাহিরের দিকে চাহিয়া তাহার মন আনন্দে ভরিয়া গেল। এত সকালেই কে সমস্ত পরিষ্কার করিয়া রাখিয়াছে। সমস্তের উপরেই সে যেন এক সোনার কাঠির স্পর্শ চিহ্ন দেখিতে পাইল। তাহার পর হইতে প্রতিদিন সে ওই সোনার কাঠির স্পর্শ চিহ্ন তাহার ঘরের দ্বার পর্যন্ত আসিয়া পড়িয়াছে দেখিতে পাইত। এই জন্য সময় সময় সে বালকের মতো ভাবিত, ওই চৌকাঠটুকুর আড়াল কি এতই বড়? সোনার কাঠি কি ওটাকে এড়িয়ে আসতে পারে না? আমার ঘরখানা কি বিশ্রী হয়েই রয়েছে। এই রকম একটা বিদ্রোহ ভাব তাহার মনে উঠিয়া তাহাকে আনন্দও দিত, লজ্জিতও করিত। অথচ একজন অপরিচিতের কাছে সে যে কেন এতখানি প্রত্যাশা করে তাহাও বুঝিতে পারিত না।
কিন্তু সকলের অপেক্ষা আরও একটা জিনিস তাহাকে বেশি করিয়া অভিভূত করিয়া ফেলিতেছিল। সে যখন কোনো কাজ করিত বা পড়িত, তখন কর্মনিরতা গৃহলক্ষ্মীর হাতের চুড়ির শব্দটি তাহার সমস্ত কাজ ভুলাইয়া দিয়া যাইত। সে চুপ করিয়া বসিয়া বসিয়া শুনিত এবং ওই গৃহলক্ষ্মীর চলাফেরা ইত্যাদির শব্দ শুনিয়া তাহার কান এমন অভ্যস্ত হইয়া গিয়াছিল যে শব্দের বিভিন্নতা হইতে সে বুঝিতে পারিত এবার তরকারি কোটা হচ্ছে, এবার রুটি বা লুচি বেলা হচ্ছে ইত্যাদি। ভাবিয়া সে পরম তৃপ্তি লাভ করিত। এই সময়ে একদিন তাহার পাচক ব্রাহ্মণ আসিল না, তাহার অসুখ। সেদিন মোহন বাজার হইতে খাবার কিনিয়া খাইয়া কাটাইল এবং তাহার পর আরো 2-3 দিন ওইভাবে গেল। সেদিন কোর্টে যাইবার পূর্বে প্রতিদিনের মতো মোহন খাইবার আয়োজন করিতেছে। ঝি আসিয়া বলিল, বাবু, উপরকার মা ঠাকুরুন বললেন তিনি নিজে আপনার জন্য রেঁধে দিতে চান। মোহন আশ্চর্য হইয়া বলিল, তিনি নিজে? ঝি কহিল, আমিও তাই বলছিলাম বাবু, আপনি বামুনের ছেলে হয়ে ওর হাতে কি করে খাবেন? দরজার বাহিরে ঝুমঝুম শব্দ হইল। ঝি বলিল, ওই তিনি এসেছেন। অপর্ণা ঝিকে ডাকিয়া বলিল, ঝি, তুমি ওকে বলো যে বাজারের কেনা খাবারের চেয়ে হয়তো একটু ভালো করে আমিই রেঁধে দিতে পারবো। অবশ্য আমরা যে ব্রাহ্মণ নই তা হয়তো উনি জানেন। বিশেষ আপত্তি না থাকলে। কথাগুলি সমস্তই মোহন শুনিল। লজ্জিত হইয়া বলিল, ঝি, এই নাও আমার ভাড়ার ঘরের চাবি, ওকে দাও। আর বলো, জাত যাবার ভয়ে আমি খেতে চাইছি না, এই যদি উনি মনে করেন তাহলে আমার ওপর বড় অবিচার করা হবে। অপর্ণা চলিয়া গেল। যাইবার সময় চাবির গোছাটা একবার ঝমাস করিয়া পিঠের উপর ফেলিল। সেই শব্দ শুনিয়া মোহন বুঝিল ওই নারী তাহাকে তাহার মনের আনন্দ জানাইয়া গেল। তাহার পর পুনরায় যখন তাহার পাচক ব্রাহ্মণ সুস্থ হইয়া ফিরিয়া আসিল, অপর্ণা ঝিকে দিয়া বলিয়া পাঠাইল, ওকে আর দরকার হবে না, আমি রাঁধব। গ্রাম হইতে শহরে আসিয়া গোবিন্দ প্রথমেই খুঁজিতে বাহির হইল তাহার মনের মতো সঙ্গী। অমূল্য সঙ্গীরত্ন অনাদরে পথের দুধারে ছড়াইয়া পড়িয়াছিল। সে আদর করিয়া তাহাদিগকে তুলিয়া লইল। তাহার মধ্যে 2-1 কার্যকলাপের বিবরণ শুনিয়া গোবিন্দ বলিল, সাবাস, এদের কাছে কোথায় লীলা, হরে, কেদার আর মোনা, এমন সঙ্গী পাওয়া অনেক পুণ্যির কথা। দেখিতে দেখিতে বন্ধুত্ব জমাট বাঁধিয়া উঠিল। গোবিন্দ বন্ধুদের বলিল, ভাই, তোমরা এখন আমাকে পরামর্শ দাও, কি করে ওই কঞ্জুসটার কাছ থেকে কিছু টাকা বার করা যায়। বিপিন বলিল, বউকে বলো, শ্বশুর বেটার তবিল আপনি চুপসে আসবে। গোবিন্দ বলিল, আমিও তাই মতলব করেছিলাম, কিন্তু। সুরেন কহিল, কি বাবা, একটি আস্ত ধর্মপুত্র যুধিষ্ঠির বিয়ে করেছ নাকি? তাহলে পস্তাবে দেখছি। হারান বলিল, পস্তাবে কেন? গোবিন্দ তো আর কচি খোকাটি নয়, মুষ্টিযোগটা ওর ভালো করেই জানা আছে। হারানের প্রশংসায় সন্তুষ্ট হইয়া গোবিন্দ বলিল, তা দাদা একটু আধটু জানা আছে বই কি। তবে কথাটা কি জানো, এক জাতের ঘোড়া আছে যারা খাটে খুব, কিন্তু যদি মনে করে চলবে না, তাহলে তাকে মেরে আধমরা করে ফেললেও 1 পা নড়ে না। আমার গিন্নিটি হচ্ছে সেই জাতের।
কার্তিক কহিল, তাহলে ওকে আর এর মধ্যে এনো না, সব মাটি করে দেবে। তুমি নিজেই কোনো মতলব খাটিয়ে টাকা হাতাবার চেষ্টা করো। কিন্তু দাদা, তখন কি আর এই গরিবদের মনে থাকবে? গোবিন্দ বলিল, বিলক্ষণ, যদি পাই তাহলে রাত্রিরের কালো রং গোলাপি করে ছেড়ে দেব। শাস্ত্রে আছে শুভস্য শীঘ্রং। আমি বলি কি, আজই সন্ধ্যার পর কথাটা পারি। সকলেই এক বাক্যে তাহার কথার সমর্থন করিল। মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা, খনা বলে গেছেন। আজ বুধবার, সুতরাং এমন সুদিনটা একেবারেই বৃথা যেতে দেওয়া হবে না। কিন্তু খুব সাবধান, মন্মথ মিত্তির নামজাদা ধরিবাজ, অ্যাটর্নি চড়িয়ে খায় সে। গোবিন্দ বন্ধুগণকে আশ্বাস দিয়া বলিল, ঘুঘু দেখেছেন, কিন্তু ফাঁদ তো দেখেননি। গোবিন্দ যে কি চিজ তা তার মেয়ে হয়তো কিছুটা জানতে পেরেছে। সকলে গোবিন্দর কথায় হাসিয়া উঠিল। বাস্তবিক কেমন সুরসিক মানুষ তাহারা অতি অল্পই দেখিয়াছে বলিয়া স্বীকার করিল, এবং প্রথমে তাহাকে পাড়া গেয়ে ভূত ভাবিয়া যে অন্যায় করিয়াছে তাহার জন্য অনুতপ্ত চিত্তে সকলেই ক্ষমা চাহিল। গোবিন্দকে পাইয়া তাহারা যে মৃতদেহে প্রাণ পাইয়াছে তাহা সকলেই বলিল, এবং গোবিন্দ এখানেও তাহার একাধিপত্যটি অক্ষুণ্ণ রাখিয়াছে দেখিয়া পরম তৃপ্তি লাভ করিল। সে বারবার দুঃখ করিয়া বলিতে লাগিল, কেদার আর মোনাটা যদি আমার সঙ্গে আসত তাহলে তারা মানুষ হয়ে যেত। হারান বলিল, বরাত, নইলে আর তোমার কথা শোনে না? এই ধরো না তুমি, তোমার কদরকে বুঝতো, এখানে এসেছিলে বলেই তো তোমায় আমরা চিনলাম। কিন্তু আর দেরি করা নয় হে, ওঠো, সন্ধ্যা হয়ে গেছে, আবার তোমায় অনেকটা যেতে হবে। বেশ মাথাটা ঠান্ডা রেখে কথা কইবে। চাই কি চোখ দুটোকে একটু রাঙা করতেও পারো, জলের ফোঁটাগুলো একটু চটপট কাজ করে, বুঝেছ? গোবিন্দ হাসিয়া বলিল, ওসবের কিছু শেখাতে হবে না ভাই, তোমাদের আশীর্বাদে। আচ্ছা, আবার দেখা হবে। একদিন সন্ধ্যাবেলা মন্মথনাথ মেয়েকে জিজ্ঞাসা করিলেন, তাহলে তোদের কত হলে এখন একরকম করে চলতে পারে বলতো অপু? অপর্ণা বলিল, দেখো বাবা, তুমি যদি ওকে একটি পয়সাও দাও তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরব। মন্মথনাথ বলিলেন, তোকে যদি গলায় দড়ির হাত থেকে বাঁচাই তাহলে তুই না খেয়ে মরবি। তোর মরণের পথটা আমরা দিব্যি সাফ করে রেখেছি। কে তোমাকে বলল যে ওর হাতে একটিও পয়সা নেই? কেন, মহাপ্রভু স্বয়ং। আর তার একটি ব্যবসা করারও যে ইচ্ছে আছে তাও আমায় জানিয়ে এসেছে সেদিন সন্ধ্যাবেলা। যাই হোক, ওর হাতে কত টাকা আছে আমায় বলতে পারিস? প্রায় 10,000, বাড়ি বন্ধকের টাকা। বটে, সে টাকা কোথায় আছে? আমার হাতে কোনো রকমে একবার এনে ফেলতে পারিস? তাহলে তোর সম্বন্ধে আমি কতকটা নিশ্চিন্ত হই। ওর কাছেই আছে বাবা, কিন্তু সে টাকা আমার, কারণ শ্বশুর মারা যাবার সময় ও বাড়িটা আমার নামে লিখে দিয়ে যান। মন্মথনাথ সমস্ত ব্যাপারটি বুঝিয়া বলিলেন, আচ্ছা, দেখা যাক। আর আমি তো কাছেই আছি, কোনো অসুবিধা হলে ডেকে পাঠাস, কেমন? অপর্ণা বলিল, কোনোই অসুবিধে হবে না বাবা, তুমি নিশ্চিন্তে থাকো। সে রাত্রে গোবিন্দ স্ত্রীকে জিজ্ঞাসা করিল, কিছু হলো? অপর্ণা বলিল, কি? গোবিন্দর নেশায় তখন সবে রং ধরিতে আরম্ভ করিয়াছে। স্ত্রীর কি কথাটি তাহার কানে কেমন যেন বেসুরো ঠেকছিল।
সে বিরক্ত হইয়া বলিল, কি ন্যাকা, জানেন না যেন কি? টাকা টাকা আদায় করতে পারলে? অপর্ণা বলিল, তুমি কারো কাছে টাকা পাবে নাকি? গোবিন্দ ক্রমেই উত্তেজিত হইয়া উঠিতেছিল। সে বলিল, হাঁ পাবো, আলবাত পাবো, তোমার বাবার কাছে পাবো। ছোট লোক কথাকার, ফাঁকি দিয়ে মুখ্যী কুলিনের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে 14 পুরুষ স্বর্গে পাঠিয়েছে। নেমো খারাম কথাকার। রাস্তায় কে ডাকিল, গোবিন্দ, ঘুমোলে নাকি হে? পরিচিত গলার স্বরে বিস্মিত হইয়া জানালার কাছে আসিয়া গোবিন্দ বলিল, কি ভাই হারান, কি খবর? হারান বলিল, নেমে এসো বলছি। গোবিন্দ নিচে আসিতেই হারান তাহার হাত ধরিয়া বলিল, বন্ধু, একটি নিরীহ মানুষের প্রাণে এমন করে কষ্ট দেওয়া কি তোমার সাজে? বেচারা কেঁদে কেঁদে চোখ দুটো জবা ফুল করে ফেলেছে। ওই গলির মোড়ে কাকেও দেখতে পাচ্ছ কি? গোবিন্দ নেশার ঘোরে আধবোজা চোখে দেখিল অন্ধকারের মধ্যে একটা সাদা কাপড়ের পুঁটুলির মতো কি যেন পড়িয়া রহিয়াছে। সে তাহার কাছে আসিতেই সেই সাদা কাপড়ের পুঁটুলি মসি নিন্দিত দুখানি হাত বাহির করিয়া গোবিন্দর গলাটি জড়াইয়া ধরিয়া আদর করিয়া বলিল, মায়েরি গোবিন্দ, তোকে ছেড়ে আমি এক দণ্ডও বাঁচব না। তখন তুই রাগ করে চলে এলি, আর আমি, আচ্ছা আমার কি দোষ বল? আমি তো আর ইচ্ছে করে তোর মনে কষ্ট দেবার জন্য ওটা করিনি। তাহাদের পিছনে কাহার পায়ের শব্দ হইল। গোবিন্দ ফিরিয়া দাঁড়াইতেই দেখিল একজন লোক চাহিয়া যাইতেছে। গোবিন্দ তাহাকে চিনিল, কিন্তু লোকটি যে কিছু দেখিতে পাইয়াছে বা তাহাকে চিনিয়াছে তাহা মনে হইল না। তবু গোবিন্দ চাপা গলায় বলিয়া উঠিল, ইস, হয়তো দেখতে পেয়েছে। দেখ, তুই আর যা, আজ আমি বাড়িতেই থাকব। শরীরটা ভালো নেই, সেই পেটের ব্যথাটা বড্ড বেড়েছে। গোবিন্দ হারানকে ডাকিয়া বলিল, তুমি ওকে নিয়ে যাও। কিন্তু তাহারা দুজনেই আপত্তি করিল, তোমাকে না নিয়ে এখান থেকে আমরা কিছুতেই নড়ছি না। সাদা কাপড়ের পুঁটুলির ভিতর হইতে আবার দুখানি হাত বাহির হইয়া আসিতেছে দেখিয়া গোবিন্দ তাড়াতাড়ি তাহার পকেট হইতে কিছু টাকা বাহির করিয়া হারানের হাতে দিয়া তাহার কানে কি বলিয়া দিল। তাহার পর আর কোনো গোল রহিল না। হারান সেই সাদা কাপড়ের পুঁটুলিটিকে লইয়া অন্ধকারের মধ্যে অদৃশ্য হইয়া গেল। ঘরে আসিয়া গোবিন্দ স্ত্রীকে বলিল, দেখো, কাল তো রোববার, মনে আছে তো? ওদের সকলকে খেতে ডেকেছি। আর এবার লজ্জা করলে চলবে না, ওদের সকলের সঙ্গে আলাপ করতে হবে। একটা কোনো বিভৎস কথা শুনিলে মানুষ যেমন শিহরিয়া ওঠে, সেই রকম করিয়া অপর্ণা বলিল, তোমার বন্ধুদের সঙ্গে? সে আমি পারব না। প্রতিবাদ গোবিন্দ একেবারে সহ্য করিতে পারে না। সে বলিল, আমি যে কথাটি বলি তাতেই তোমার অমত দেখতে পাই। না আর কেন, যেন মুখে বাসা বেঁধেছে। আমার বন্ধুদের সামনে বার হতে তোমার লজ্জায় মাথা কাটা যায়, আর মোহন উকিলের রাঁধুনিগিরি করতে তোমার সম্মান বাড়ে না। অপর্ণা বলিল, তুমি যাদের সামনে আমায় বার হতে বলছো, তাদের সামনে আজ পর্যন্ত কোনো ভদ্রলোকের মেয়ে বার হয়েছে কি? গোবিন্দ এবার ভীষণ হইয়া উঠিল। শ্লেষের সঙ্গে বলিল, মোহন উকিলের প্রতি দরদটা তোমার ক্রমেই বাড়ছে দেখছি। সেদিন দেখলাম ছাদ থেকে তার কাপড়গুলি তুলে পাট করে দেওয়া হচ্ছে। তলব পাও কত? এতখানি বিষ ঢালিয়াও গোবিন্দ বিশেষ ফল পাইল না। বেশ সহজভাবেই অপর্ণা বলিল,
তা দিই সময়। আহ, বেচারি একা থাকে, আর তলব যা পাই তা তো তোমার অজানা নেই। অপর্ণা গোবিন্দর মুখের দিকে চাহিয়া একটু হাসিল। সে হাসি দেখিয়া গোবিন্দ বলিল, এক ছুরিতে তোমার ওই হাসি চিরদিনের মতো হাসিয়ে দিতে পারি। তাতে অসুবিধেটা তোমারই হবে বেশি সুবিধের চেয়ে। সে যাক, এখন ঠিক করে বলো তো, তোমার পেটের সেই ব্যথাটা কেমন আছে? গোবিন্দ যেন কিছুই জানে না এমনই ভাবে বলিল, আমার শরীর সম্বন্ধে আমি যা জানি তুমি তার চেয়ে ঢের বেশি জানো দেখছি, কিন্তু তোমার সঙ্গে বকবক অত করতে পারি না। একটু ঘুমাতে দেবে না? না। অপর্ণা চুপ করিয়া পড়িয়া রহিল। সমস্ত দিক স্তব্ধ হইয়া গিয়াছে। একটা তীব্র গন্ধযুক্ত বাতাস সমস্তক্ষণ যেন তাহার বুকে পাষাণের ভার লইয়া চাপিয়া রহিয়াছে। তাহার সমস্ত শরীর অবসন্ন হইয়া আসিল। কিছু ভাবিবারও যেন শক্তি নাই। তাহার পাশে গোবিন্দ নিশ্চিন্ত মনে ঘুমাইয়া আছে। ঘৃণায় তাহার শরীর মন যেন মরিয়া যাইতেছিল। একটুখানি কান্না তাহার কণ্ঠ ঠেলিয়া বাহির হইল। এই জীবন! ওহ! পরদিন বন্ধুগণ পরম তৃপ্তির সহিত আহার করিয়া গোবিন্দকে বলিল, দেখো গোবিন্দ, তোমার বউ সাক্ষাৎ দ্রৌপদী। এমন চমৎকার রান্না সত্যি কতকাল যে খাইনি। কার্তিক বলিল, শুধু দ্রৌপদীর সঙ্গে তফাৎ হচ্ছে তাঁর ছিল 5টি। আর তাহার পর সকলের মধ্যে হাসির রোল উঠিল। দরজার আড়ালে দাঁড়াইয়া অপর্ণা লজ্জায় আরক্ত হইয়া উঠিল। তাহার পর আবার পরামর্শ চলিল, কি উপায়ে রাতারাতি বড় মানুষ হওয়া যায়। হারান বলিল, একটা খুব সহজ উপায় আছে, তবে তাতে একটু সাহসের দরকার। এই দেখো না, সেদিন আমাদের চোখের সামনে বিধু সান্নেল 500 টাকা নিয়ে বাড়ি থেকে বেরুলো আর ফিরল 20,000 টাকা নিয়ে। এখন তার পয়সা খায় কে? সাহস করে বুঝে লাগাতে পারলে কি আর দেখতে আছে? জুড়ি গাড়ি রাম সিং দারোয়ান রাত না পোহাতেই এসে হাজির হয়। কিন্তু সাহস চাই বাবা, হয় ফকির নয় আমির। কি হে গোবিন্দ, দেখবে চেষ্টা করে? আমি নিয়ে যেতে পারি। গোবিন্দ বলিল, লাগে আজই সন্ধ্যাবেলা, কি বলো? চীনা পল্লীতে অত্যন্ত প্রচ্ছন্নভাবে যে সমস্ত জুয়ার আড্ডা আছে, তাহারই একটিতে বন্ধুদের লইয়া গোবিন্দ আসিয়া উপস্থিত হইল। বাহির হইতে কিছুই বোঝা যায় না। লক্ষ লক্ষ টাকার খেলা এই ছোট অন্ধকার ঘরগুলির মধ্যে লইয়া যায়। খুন রক্তপাত বড় কম হয় না। ঘরে ঢুকিতেই মনে হয় সেটি যেন সাধারণ চা খাইবার দোকান। এইখানে যে একজন লোক থাকে, সে মানুষের মন বুঝিয়া ওজন বুঝিয়া ইশারায় সমস্ত বন্দোবস্ত করিয়া দেয়। গোবিন্দ ভিতরের কামরায় আসিয়া বসিল। চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যায় না। একটি ছোট টেবিলের ওপর জুয়া খেলিবার সরঞ্জাম লইয়া জনাকতক মানুষ বসিয়াছিল। ইহাদের সহিত তাহার খেলা চলিতে লাগিল। প্রথমে গোবিন্দ 700 টাকা জিতিল, তারপর 200 হারিল, আবার 500 জিতিল। এইভাবে চলিতে লাগিল। শেষে গোবিন্দ যখন দেখিল হারের অপেক্ষা জিতটা তাহার তখনও কিছু বেশি আছে, সে খেলা বন্ধ করিয়া উঠিয়া আসিল। বন্ধুগণ তাহার পিঠ চাপড়াইয়া বলিল, সাবাস, এই তো,
এমনই করে সপ্তাহখানেক চললে আর পায় কে? কিন্তু বাড়িতে আসতেই অপর্ণা গোবিন্দর হাত চাপিয়া ধরিয়া বলিল, আমার কথা শোনো, এমন কাজ আর করো না। গোবিন্দ হাসিয়া বলিল, তুমি বড় ভীরু। এই দেখো না, আজ প্রায় ১,০০০-১,২০০ টাকা জিতেছি। আচ্ছা, কালই তোমায় একটা ভালো নেকলেস কিনে দেব। অপর্ণা বলিল, তোমার ওই টাকায় কোনো জিনিস আমি নেব না। কি নেবে না? ভারী বয়ে গেল। আমার যদি দেবার মন থাকে তাহলে কতজনে কত দিক থেকে হাত বাড়িয়ে দেবে। বেশ, দাওগে তুমি ওদের যা খুশি, আমি কোনো কথা বলবো না। কিন্তু আবার বলছি, এই খেলা ছাড়ো। এই যে উপদেশ আরম্ভ হয়েছে দেখছি, কিন্তু কথাটা কি জানো, আমি কারোর বাবার টাকায় খেলছি না। কিন্তু ও টাকা কার, তোমার তা ভালো করে জানা আছে। গোবিন্দ আর সহ্য করতে না পারিয়া চিৎকার করিয়া উঠিল, চোপড়াও। ঘরের সামনে বারান্দার অন্ধকারে কে দাঁড়াইয়াছিল। সে ২ হাতে কপাল চাপিয়া ধরিয়া টলিতে টলিতে সিঁড়ি দিয়া নিচে নামিয়া গেল। দিন ১৫ হইল গোবিন্দ বাড়ি আসে নাই। অনেক অনুসন্ধান করিয়া তাহাকে বাহির করিতে না পারিয়া মন্মথনাথ অপর্ণাকে বলিলেন, চলো মা, তোকে এবার নিয়ে যাই। এখানে থেকে আর লাভ কি? অপর্ণা বলিল, আরো ২-১ দিন থাকি, তারপর যাহা হয় একটা কিছু করব। মন্মথনাথ ফিরিয়া গেলেন। আরো কিছুদিন কাটিল। মা দুঃখ করিয়া চিঠি লিখিলেন, আমার কপালে যা ছিল তা হলো, আর কি বলবো মা। পত্রপাঠ তোমার ঝিকে নিয়ে এখানে চলে এসো। অপর্ণা উত্তর দিল, মা, তোমাদের কপালে যা ছিল তা হয়েছে, কিন্তু আমার এখনো সবটা হয়নি, কিছু বাকি আছে। সেটা হয়ে গেলেই তোমাদের কাছে আবার ফিরব। রাত্রি তখন প্রায় ২টা হইবে। হাতের উপর মাথা রাখিয়া অপর্ণা মাটিতে ঘুমাইতেছিল। প্রদীপের আলো তৈলের অভাবে প্রায় নিভিয়া আসিয়াছে। এমন সময়ে কোথা হইতে গোবিন্দ আসিয়া তাহাকে জাগাইয়া বলিল, দেখো, তোমার গয়নাগুলো দিতে পারো আমায় একবার? নইলে আর বুঝি মান সম্ভ্রম থাকে না, ওই বেটারা হাসবে। ইস, ১০,০০০ টাকা ২ সপ্তাহে উড়ে গেল। লক্ষ্মীটি, দেবে তোমার গয়নাগুলো? তোমাকে আবারও ফিরিয়ে দেব খেলায় জিতে। গয়না না দিতে পারি, তার ২ দাম ধরে দেব। আহ, শুনতে পাচ্ছ কি বলছি? অপর্ণা বলিল, সব কথাই তোমার শুনেছি, কিন্তু তোমার বন্ধুদের বিদ্রূপের হাত থেকে তোমায় রক্ষা করবার ক্ষমতা আমার নেই। গোবিন্দ বলিল, কুছ পরোয়া নেই, ব্যাঠে রহো চুপ, আমি সব করে নিচ্ছি। গোবিন্দ অপর্ণার আঁচল হইতে চাবির রিং লইয়া আলমারি খুলিয়া সমস্ত জিনিসপত্র উল্টাইয়া একাকার করিতে লাগিল। তাহার হাতের আস্ফালনে একটি মাথায় পরিবার সোনার ফুল অন্য সমস্ত জিনিসের সহিত মাটিতে পড়িয়া গেল। গোবিন্দ তাহা লক্ষ্য করিল না। ঘরের মধ্যে কাপড় জামা বই ইত্যাদি চারিদিকে আসিয়া পড়িতে লাগিল। অপর্ণা পাষাণ প্রতিমার মতো স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। গোবিন্দ কোথাও গহনার সন্ধান না পাইয়া অপর্ণার কাছে আসিয়া ভীষণ চিৎকার করিয়া উঠিল, গয়নার বাক্স গেল কোথায়? অপর্ণা একবার কাঁদিয়া উঠিল।
তাহার মুখ বিবর্ণ। শুষ্ক কণ্ঠে বলিল, বাবা নিয়ে গেছেন সেদিন এসে। এই কথার পর কি যে হইয়া গেল অপর্ণা তাহা ভালো বুঝিতে পারিল না। একসময় কপালে ভীষণ বেদনা অনুভব করিয়া উঠিতে বসিতে গিয়া সে বুঝিতে পারিল ওই রকমের বেদনা তাহার সমস্ত শরীরে রহিয়াছে। ঘরে কেহ নাই, আলোটা কখন নিভিয়া গিয়াছে। অপর্ণা অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল, আলো জ্বালিল। তাহার পর সেটিকে আরশির সামনে ধরিয়া নিজের মুখের ছবি দেখিতে লাগিল। কপালের এক পাশ বহিয়া ঝিরঝির করিয়া রক্ত বহিয়া আসিয়া বুকের কাপড়ের এক জায়গায় জমা হইয়াছে। মাথার চুল মুখের অনেকখানি ঢাকিয়া ফেলিয়াছে। চোখের চাহনিতে উন্মাদের লক্ষণ স্পষ্ট হইয়া উঠিতেছে। মুখ রক্তহীন। ধীরে ধীরে আরশির ওপর হাসির রেখা অস্পষ্ট আলোকে উদ্ভাসিত হইয়া উঠিল। সে হাসি অনেক সময় মুমূর্ষুর মুখে দেখা যায়। মৃত্যুর পরও শবের মুখে যে হাসি অনেক সময়ে লাগিয়া থাকে। ভয়ে বেদনায় বিস্ফারিত দুটি চোখ আরশির উপর হইতে উঠাইয়া একবার অপর্ণা নিজেকে দেখিয়া লইয়া ধীরে ধীরে দ্বারের দিকে অগ্রসর হইল। কিছু দূর যাইতেই তাহার পায়ে কি ঠেকিল। অপর্ণা সেটিকে তুলিয়া লইয়া দেখিল তাহারই মাথার ফুল। সে সেটিকে মাথায় পরিয়া লইয়া ঘর হইতে বাহির হইয়া গেল। মোহন তখন আপনার ঘরের ভিতর পাগলের মতো ছুটাছুটি করিয়া বেড়াইতেছিল, আর মাঝে মাঝেই বলিতেছিল, শয়তান শয়তান। হঠাৎ তাহার মনে হইল যেন কে তাহার ঘরের দরজার নিকটে আসিয়া দাঁড়াইল। কে অতি সন্তর্পণে তাহার ঘরের ভিতরে আসিল। মোহন স্থির হইয়া দাঁড়াইয়া আছে, কোথাও কোনো শব্দ নাই। ঘরের ভিতর থমথমে অন্ধকার, কিছুই দেখা যায় না। অথচ তাহারই ভিতরে যেন একটি মহাপ্রলয় হইয়া যাইতেছে। দেওয়ালের গায়ে ঘড়িটি টিকটিক করিয়া মুহূর্ত গুনিয়া যাইতেছিল। কে যেন নড়িয়া উঠিল, কে তাহার দিকে ক্রমেই অগ্রসর হইয়া আসিতেছে। কে তাহার পায়ের কাছে মাটিতে মুখ গুজিয়া পড়িয়া গেল। মোহন ভুলিয়া গেল বিশ্বজগৎকে, ভুলিয়া গেল পাপ পুণ্য, স্বর্গ নরক, সমাজ আর যা কিছু সব। ভুলিয়া গেল আপনাকে। তাহার শেষ শক্তিও যেন চলিয়া গেল। সে শুধু চাহিয়া রহিল ওই অস্পষ্ট নারী মূর্তিটির দিকে। ঘরের মধ্যে কাহার দীর্ঘশ্বাসের শব্দ হইল। মোহনের চেতনা ফিরিয়া আসিল। সে অতি সন্তর্পণে তাহার টেবিলের উপর হইতে একটি দিয়েশলাই লইয়া আসিয়া জ্বালিল। মাগো! অন্ধকারের আবরণের মধ্যে এ কি রক্তস্রোত বহিয়া চলিয়াছে? এ যে সর্বংসহা জগৎমাতার বুকের রক্ত। বুকের স্পন্দন এখনো তাহার থামে নাই, কিন্তু মুখে তাহার যে প্রাণের কোনো চিহ্ন নাই। নিবিড় কালো কেশের তলায় যেখানে রক্তের উৎস জাগিতেছে, তাহারই উপর শিশির বিন্দুর মতো হীরার টুকরো বুকে লইয়া পাপড়ি মেলিয়া ফুটিয়া রহিয়াছে
সোনার ফুল। আলো নিভিয়া গেল। আপনারা শুনছিলেন লেখক শ্রী গোকুলচন্দ্র নাগের গল্প সোনার ফুল। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে। গল্প একান্তে।